কন্ডম বিতর্কে হিন্দুত্বকে অপমান করা সায়নী ঘোষ কি ভালো তৃণমূল? পার্কস্ট্রিট কাণ্ডে যে ধর্ষণ কাণ্ড, তাতে খদ্দেরের সঙ্গে ঝগড়া বলা কাকলি ঘোষ দস্তিদার কি উন্নততর তৃণমূল? রাজ্য বিধানসভা বা এই সংসদে বিদ্রোহী হয়ে ওঠা সকলেই কি ভালো তৃণমূল? ওই দলে ঢুকতে চলেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ও। চিটফান্ড কাণ্ডে জেল খাটা সুদীপ কি ভালো তৃণমূল? হিন্দুদের বারংবার হেয় করা, কলকাতায় মিনি পাকিস্তান দেখা ববি হাকিম রাতারাতি ধোয়া তুলসী পাতা হয়ে গেলেন। এমন অনেক প্রশ্নে জর্জরিত রাজ্য বিজেপি। তৃণমূলের এই যে বিদ্রোহীরা, তাদের সঙ্গে ঘনিষ্ঠতা কি দলের নিচুতলার কর্মীদের মন ভেঙে দিচ্ছে? যদি সেটা হয়, সেটা কি বুঝতে পারছেন না কেন্দ্রীয় বা রাজ্যের প্রধান নেতারা? এইসব প্রশ্নে ইতিমধ্যেই বিজেপির রাজ্য নেতৃত্বের মধ্যে ফাটল দেখা দিয়েছে। আমি দেখাবো সেই ফাটল কিভাবে দিন দিন বাড়ছে। কিন্তু কিন্তু কেন কেন্দ্রীয় বিজেপি এইসব করছে? রাজ্যের মানুষ কি এসব দেখতেই বিজেপিকে দুহাত ভরে ভোট দিয়েছিল, ক্ষমতা এনেছে? প্রশ্নের শেষ নেই। সেসবের উত্তর খুঁজতেই এই প্রতিবেদন। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পিনাক কি বলছে? এই সায়নী ঘোষদের এত পাত্তা দিয়ে কি রাজ্য বিজেপির সারে সর্বনাশটা ডেকে আনা হচ্ছে? সেটা জানতে দেখুন ও শুনুন পিনাক কি বলছে। আজকের প্রতিবেদনে অনেক প্রশ্ন নিয়ে আলোচনা, আর সবের উত্তর দিতেই রাজনৈতিক পর্যবেক্ষক হিসেবে, মানে রাজনীতিটাকে আমি যেভাবে দেখছি এত বছর ধরে, সেভাবে আমার মতামত আমি জানাবো। এই যে তৃণমূলের ভাঙন চলছে, তার মধ্যে বিজেপির এই ঢুকে পড়াটা কতটা ঠিক হচ্ছে, কতটা সমর্থনযোগ্য, সেটাও বলবো। আমি তিনটে পর্যায়ে আলোচনা করব। প্রথম কথা, তৃণমূল তো এমনিতেই শেষ। এখন এই ভাঙনকে বিজেপি কেন এত গুরুত্ব দিচ্ছে? কেন কেন্দ্রীয় নেতৃত্ব দিল্লিতে এত ঘন ঘন সই বৈঠক করছে? দ্বিতীয় কথা, মানুষ কেন বিজেপিকে ভোট দিয়েছিল? ক্ষমতায় আসার পর এই দল ভাঙা, তৃণমূল ভাঙার কাজে যুক্ত হয়ে যাওয়া ছাড়া আর কি কি কাজ এখনো পর্যন্ত করেছে শুভেন্দু অধিকারীর সরকার? আর তৃতীয় বিষয়, বিজেপিতে কিভাবে বিতর্ক শুরু হয়েছে, বিবাদ শুরু হয়েছে, এবং সেই এই যে বিতর্ককে কেন্দ্র করে যে ফাটল, সেটা কিভাবে বাড়ছে। আমি একটা একটা করে উত্তর দেবো। প্রথমেই আমি যাই যে বিজেপির এই যে তৃণমূল তো ভাঙতই। তৃণমূল যেদিন পরাজিত হয়েছে, কারণ তৃণমূল তো আমি বারবার বলেছি, এটা কোনো দল নয়, এটা কোনো রাজনৈতিক পার্টি নয়, এটা একটা পেশা। সেই পেশায় যারা বিনিয়োগ করেছিলেন তারা বুঝতে পেরেছেন যে এ পেশায় টেকা যাবে না, তারা ভাঙন শুরু করেছেন। 3 জুন মানে ভোটের ফলাফল 4 মে প্রকাশিত হয়েছে, তার 1 মাস যেদিন পূর্ণ হচ্ছে সেই দিনেই আনুষ্ঠানিক ভাঙনের পালা শুরু হয়। প্রথমে 58 জন বিদ্রোহী বিধায়ক তারা আলাদা বৈঠক করেন, তারা আলাদা করে সই করে রাজ্যের বিধানসভা স্পিকারকে জমা দিয়েছেন। সেই সংখ্যাটা বাড়তে বাড়তে এখন 62-63 হয়ে গেছে, হয়তো আরো বাড়বে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঠিক করে দেওয়া শোভনদেব চট্টোপাধ্যায়কে তারা বিরোধী দলটা মানছেন না, অথচ তারা বলছেন তাদের যে কমিটি রয়েছে আর কি, মানে এই যে বিধায়ক দল, তাদের উপদেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায়। তার মানে তৃণমূলে থেকেই তারা তৃণমূলের বিরোধিতা করতে চাইছেন, কিন্তু তৃণমূল সেটা মেনে নিতে রাজি নয়। ইতিমধ্যে মানে শুরুতেই ঋতব্রতকে, সন্দীপন সাহাকে আর বহিষ্কার করেছে দল। কিন্তু বিদ্রোহী লোকসভার সদস্যরা কিন্তু একটিবারও বলছেন না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলই, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলই তারা করছেন, তারা উপদেষ্টা হিসেবে নেত্রীকে মানছেন। তারা অনেকেই প্রকাশ্যে, সাংসদরা প্রকাশ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিন্দা করছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য সব গেল, কিন্তু এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কেউ কিছু বলেননি। তবে শতাব্দী রায় বলেছেন যে দিদিকেও ফোন করা যেত না, কথা বলা যেত না। ক্ষোভ বিক্ষোভগুলো বেরিয়ে আসছে। মানে সব মিলিয়ে লোকসভার সাংসদেরা যেটা চাইছেন, সেটা ওই মহারাষ্ট্রের সিন্ডে বা এনসিপি ভাঙার সময় অজিতেরা যেমন করেছিলেন, সেই দিকেই এগোচ্ছে। এই যে এগিয়ে যাওয়াটা, এর মধ্যে না আমি একটা ভালো জিনিস দেখছি, সেটা বিজেপির পক্ষে ভালো। দেখুন, তৃণমূল কংগ্রেস বছরের পর বছর মমতা বন্দ্যোপাধ্যায়কে গর্বের মুখ্যমন্ত্রী, সততার প্রতীক দেখিয়ে আসলে দেশের ক্ষতি করেছে। এই রাজ্যের তো বটেই, সঙ্গে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করেছে।
হিন্দুত্বের অপমান করেছে। সরাসরি নবান্নে বসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অপমান করা হয়েছে। ভাইপো ছোকরা অভিষেক বন্দ্যোপাধ্যায়, ভারতীয় রাজনীতির হিসাবে তিনি একেবারেই ছোকরা, একজন সাংসদ মাত্র, তিনি গুন্ডা, দিল্লির বাবা, কিছু বলতে বাকি রাখেন। সেই সঙ্গে কালীঘাটের নির্দেশে তৃণমূল কর্মীরা যেভাবে বিজেপির কর্মীদের ওপর অত্যাচার চালিয়েছে, যেভাবে রাজ্যে শিক্ষা বিক্রি হয়েছে, শিক্ষকের পদ বিক্রি হয়েছে, সেসব বাদ দিয়ে বিজেপি কর্মীদের প্রাণ নেওয়া হয়েছে, সেখানে কিন্তু একটা বদলা নেওয়া দরকার ছিল। আর সেই বদলাটা, সবচেয়ে বড় বদলা কি জানেন? প্রথমে পিসি ভাইপোকে এক ঘরে করে দেওয়া, সেই কাজটা প্রায় শেষ। আপনারা ভাবছেন 20 জন সাংসদ আলাদা হয়েছে 29-এর মধ্যে, একজন মৃত 28-এর মধ্যে। আমি আপনাদের বলছি, খুব তাড়াতাড়ি এমন দিনটা আসতে পারে পিসি ভাইপোর পাশে 1 বা 2 জন সাংসদ থাকবেন পড়ে, যাদেরকে বিজেপি পাত্তা দেবে না। কিন্তু তাহলে কি তারা বিজেপিতে যোগ দিচ্ছেন? এখানে একটু নিয়মটা আপনাদের জানা দরকার। সংসদের যে রীতি, সংসদীয় রীতি বা নিয়ম, তাতে সাংসদরা নিজের দল ছেড়ে, মানে যে দলের হয়ে ভোটে তারা জিতেছেন, সেটা ছেড়ে বেরিয়ে এসে অন্য দলে যদি যোগদান করেন, তাহলেই 2/3 সংখ্যার প্রয়োজন হয়, তাছাড়া কিন্তু প্রয়োজন হয় না। কারণ ভোটে জিতে আসা দল, মানে যে প্রতীকে জেতা হয়েছে, সেখান থেকে বেরিয়ে আসতে হলে হয় পদত্যাগ করে আবার নির্বাচনে লড়ে জিতে আসতে হবে, নতুবা সাংসদের 2/3 সরাসরি অন্য কোনো দলে মিশে যেতে পারে। বিজেপি কিন্তু এখনো পর্যন্ত বলেনি এদেরকে বিজেপির দলে নেবে, এরাও কেউ বলেনি তারা বিজেপিতে যোগ দেবে। কিন্তু 2/3 বেশি, মানে 28 জন সাংসদের মধ্যে, আমি লোকসভাটাই খালি বলছি, যদি 25 জন বেরিয়ে এসে স্পিকারকে বলেন আমরাই আসল তৃণমূল, তাহলে পিসি ভাইপোর হাতে না পেন্সিল ছাড়া কিছু থাকবে না, 4 সংখ্যায় নেমে আসবে। আমি দিল্লিতে ছিলাম যখন এই ভাঙচুরটা চলছে, তখন অন্য কারণে গিয়েছিলাম নরেন্দ্র মোদী সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে একটা অনুষ্ঠান, তাতে যোগ দিতে নিজের খরচায়। সেই দিনটায় যখন একদিকে ইন্ডি জোটের বৈঠক চলছে, আর সেই দিনই তৃণমূলের সাংসদরা বিজেপির নেতাদের ঘরে বসে শৈশাবোধ করছেন। দেখুন, এই ইন্ডি জোটে মমতা বন্দ্যোপাধ্যায় যদি 4 বা 5 সাংসদ নিয়েও যান, তার কোনো গুরুত্ব থাকবে না। আর এদিকে তিনি এই রাজ্যেও গুরুত্বহীন হয়ে যাবেন, এবং দলের প্রতীকটাও যদি না থাকে, তাকে আম জাম বেগুন কলা কোনো একটা প্রতীক নিয়ে লড়তে হয়, সেটা অত্যন্ত অপমানের এবং কোণঠাসা হওয়ার। এবং এই সাজাটা কিন্তু পিসি ভাইপোর পাওনা আছে, যেটা জেলের থেকেও বড় সাজা। অনেক গর্ব তাদের, অনেক দর্প, অনেক অহংকার, যা খুশি তাই করেছেন, যাকে যা খুশি মামলা দিয়েছেন, তাদেরকে এইভাবে এক ঘরে করে দেওয়াটা সবচেয়ে বড় সাজা। জেল এবারে হবে, ঠিক যদি মামলা হয়, বিচার হয়, ভাইপো বাবুর জেল কেউ আটকাতে পারবেন এই শৈজাল কাণ্ডেই। ইতিমধ্যেই তার এক সাগরেদকে খুঁজতে ভাইপো বাবুর ওই বাড়ির তালা ভেঙে ঢুকে পড়েছে রাজ্য পুলিশ। আমি অনেকদিন আগে বলেছিলাম রাজ্য পুলিশের হাতেই গ্রেফতার হবেন ভাইপো, সেটা হবে। কিন্তু তার আগে স্বরাষ্ট্রমন্ত্রীকে গালাগাল করা, প্রধানমন্ত্রীকে যা খুশি বলা, বিজেপি কর্মীদের মারা, এর বদলা বিজেপি নেবে। তার জন্যই এইভাবে ভেঙে দেওয়া দলটাকে। সায়নী ঘোষ কে? সে হিন্দুত্বের অনেক অপমান করা সায়নী ঘোষ, তাকে নিয়ে কিন্তু বিজেপির কোনো আগ্রহ আছে বলে আমার মনে হয় না। যদি দেখি আছে, তার চরম বিরোধিতা করব আমি করব। যদি কোনো সময়ে দেখি যে এই সায়নী ঘোষদের নিয়ে বিজেপি নাচানাচি করছে, তাদের আলাদা ব্লক হোক, স্পিকার ঠিক করবেন যে সেই ব্লকের সাংসদরা লোকসভায় কোথায় বসবে, তারা ঠিক করে নেবেন। তাদের আলাদা দলনেতা হবে, কে মুখ্য সচেতক হবে, যা খুশি হোক। বৃহত্তর স্বার্থে প্রয়োজনীয় বিল পাশ করানোর জন্য তাদের সাহায্য নেওয়া হোক, কোনো আপত্তি নেই। কিন্তু যদি এদেরকে নিয়ে সংগঠনে মাতামাতি হয়, তাহলে কিন্তু কপালে দুঃখ আছে, বিজেপির কপালে দুঃখ আছে। কোনো ভোটার এই রাজ্যে সেটা মেনে নেবে না বিজেপির কর্মীরাও, নিচুতলার কর্মীরাও, আমিও না। আমি বিজেপির কেউ নই, কিন্তু আমি এটুকু তো ঘটনা যে এই রাজ্যে যে সরকার পরিবর্তন হয়েছে, তাতে সামান্য ভূমিকাও আমার ছিল যে মানুষের কাছে সত্য জানিয়েছি, কি করা উচিত সে নিয়ে অনেক আর্জি জানিয়েছি। সেই জায়গা থেকে বলছি এটা করবে না। তবে এটাও আমি আপনাদের বলছি, আপনার আমার থেকে
নিজের দলের ভালোটা বেশি বোঝেন মোদী শাহরা, তাই তারা এমন কিছু করবেন না বলেই বিশ্বাস করি যেটা কর্মীদের অপমান করবে, দলের নীতিকে অপমান করবে, আঘাত করবে বাংলার ভোটারদের। কিন্তু রাজনীতি সে তো অসম্ভবের শিল্প, তাতে আজকে যা অসম্ভব মনে হয় সেটা সম্ভব হতে বেশি সময় লাগে না, যদি সম্ভব হয় সেটা খুব খারাপ হবে। এবার আমি যেটা বলতে চাইছিলাম যে বিজেপিকে মানুষ কেন ক্ষমতায় এনেছে, কি কারণে ক্ষমতায় এনেছে, সেইটাকে বিজেপি করলো। দেখুন, প্রথমেই দুর্নীতি বিরোধী একটা অভিযান শুভেন্দু অধিকারীর সরকার শুরু করে। 100 দিনের কাজ থেকে শুরু করে আবাস যোজনা, পাথর বালি খাদানের কাটমানি, সেখান থেকে সিন্ডিকেট রাজ, তৃণমূলের এই দুই ভাই টলিউডে যে এই বিশ্বাস রাজ, তৃণমূল আমলের দুর্নীতি ঘিরে অভিযোগের অন্ত ছিল না। বিজেপি সরকার এই রাজ্যে ক্ষমতায় আসার পরদিন থেকেই এই যে সিন্ডিকেট এগুলোকে ভাঙতে শুরু করে, যত অভিযুক্ত আছে তাদের গ্রেপ্তার করা শুরু করে। 1 মাস যেদিন বিজেপির হলো, মানে সরকারের হলো, সেদিন আমি হিসাব করেছিলাম 1 মাসে কমপক্ষে 300 জন গ্রেপ্তার হয়েছে। অভিযুক্তদের হাফ প্যান্ট পরিয়ে ঘোরানো হয়েছে, জাহাঙ্গীরের মতো পুষ্পাকেও। কেউ বাদ যায়নি। শওকত মোল্লাও এখন বন্দী। অনেক হবে। রাজ্যের প্রাক্তন মন্ত্রী সব্যসাচী দত্ত থেকে মদন মিত্র কেউ পার পাবেন না, সবাইকার যা আছে সব হবে। গ্রেপ্তারের তালিকায় তো প্রাক্তন মন্ত্রী সুজিত বসু তিনিও রয়েছেন, এছাড়াও দিলীপ মণ্ডল, অসিত মজুমদার, রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের মতো বড় বড় না। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এই যে তৃণমূল বিধায়কদের যে সই কাণ্ড, সব কিছুতে যথাযথ পদক্ষেপ করেছে। মেসি কাণ্ডে অরূপ বিশ্বাস পালিয়ে বেড়াচ্ছেন, ব্রাত্য বসু পালিয়ে বেড়াচ্ছেন, ইন্দ্রনীল সেন আদালতের কাছে গিয়ে গিয়ে সস্ত্রীক ভিক্ষা করছেন যে আমাকে রক্ষা কবচ দেওয়া হোক। এটা কি বাংলার মানুষ চেয়েছিল? চেয়েছিল। এবং এটাও মনে রাখতে হবে, বাংলার মানুষ এই রাজ্যে লগ্নি চেয়েছিল। আর এ রাজ্যে বিনিয়োগের বড় অন্তরায় ছিল কাটমানি, সিন্ডিকেট আর দুর্নীতিরাজ। এই দুষ্কৃতীদের গ্রেপ্তার করার ফলেই রাজ্যে রাজ্যে বার্তা চলে গেছে বাংলায় সুশাসন আসছে, তার ফলে বিনিয়োগ আসতে শুরু করেছে। ইতিমধ্যেই রেলমন্ত্রী অশ্বিন বৈষ্ণব এসেছিলেন কলকাতায়, আমি দিল্লি গিয়েছিলাম, তার সাথে আমার খুব সামান্য সময়ের জন্য হলেও কথাবার্তার সুযোগ হয়েছে। 1 লক্ষ কোটি টাকার কাজ হবে রাজ্যে। 61টি প্রকল্প আটকে রাখা হয়েছিল। চিংড়িঘাটায় মেট্রোর কাজ দিনের পর দিন, বছরের পর বছর বন্ধ ছিল, মাত্র 120 ঘন্টায় সে কাজ রেল করে ফেলেছে। এগুলোই তো বিজেপি বলেছিল। বিজেপি তো বলেছিল সরকারি চাকরিতে 5 বছরের ছাড়, সেটা হয়েছে। ডিএর কাজ শুরু হয়ে গেছে, ডিএ যে বকেয়া রয়েছে, যেটা সুপ্রিম কোর্টের রায় সত্ত্বেও দেয়নি আগের সরকার, সেটা দেওয়া শুরু হয়েছে। 7ম বেতন কমিশন গঠন হয়ে গেছে। জনসংখ্যা মানে জনগণনা, সেটাও খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে। এসবের মধ্যে আমি একটা তালিকা তৈরি করার কথা ভাবলাম যে কি কি কাজ হলো, যা চেয়েছিল মানুষ সেটা কি হলো। যদি আমরা প্রথমে দেখি রাজ্যে মমতা জমানায় যা যা হয়েছে সেগুলোর বিরুদ্ধে কি ব্যবস্থা। প্রতিটি দুর্নীতির তদন্ত কমিশন বসেছে। প্রাতিষ্ঠানিক দুর্নীতি নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু। নারী নির্যাতনের তদন্ত কমিশন গঠন করা হয়েছে, তার নেতৃত্ব দেওয়ার জন্য দীর্ঘদিন সরিয়ে রাখা যোগ্য আইপিএস অফিসার দময়ন্তী সেনকে ফিরিয়ে আনা হয়েছে। 2021 সালের ভোট পরবর্তী সন্ত্রাসে যত অন্যায় হয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে মামলাগুলির পর্যালোচনা শুরু হয়েছে। জিটিএতে যে নিয়োগ দুর্নীতি হয়েছিল তার তদন্ত সিবিআই হাতে গেছে। লক্ষ্মীর ভান্ডার তদন্ত, যেখানে পুরুষ মানুষও লক্ষ্মী হয়েছেন, পুরুষ মানুষও পিসি সরকারের ম্যাজিকে বিধবা হয়েছেন, তার তদন্ত শুরু হয়েছে। আমরা চেয়েছিলাম তো অনুপ্রবেশ বন্ধ হোক। অনুপ্রবেশ রুখতে সীমান্তে কাঁটাতার দিতে বিএসএফ কে জমি দেওয়া শুরু হয়ে গেছে, অনেকটা দেওয়া হয়ে গেছে। অনুপ্রবেশকারীদের ধরে বিএসএফ এর হাতে তুলে দেওয়ার কাজ চলছে। অবৈধভাবে যারা এখানে রয়েছেন বাংলাদেশি, রোহিঙ্গা, মুসলিম, তাদেরকে ধরে রাখতে জেলায় জেলায় আটক শিবির তৈরি করা হয়েছে। কিন্তু এই কাজগুলোর থেকে বেশি প্রচারে এই সায়নী ঘোষ, শতাব্দী রায়, ইউসুফ পাঠানরা, এখানেই গোল। পশ্চিমবঙ্গ তো দীর্ঘদিনের বঞ্চনা ছিল। আয়ুষ্মান প্রকল্প যুক্ত হয়েছে, কেন্দ্রীয় ফসল বীমা, উজ্জ্বলা যোজনায় বাংলা যুক্ত হতে পেরেছে। রাজ্যে আবার 100 দিনের কাজ চালু হয়েছে। 1 জুলাই থেকে 125 দিনের কাজ হবে। এইগুলো হলো কি হলো না? আবাস যোজনা, গ্রাম সড়ক যোজনা, দীনদয়াল
অন্তর্দয় যোজনা, জাতীয় গ্রামীণ জীবিকা মিশন, এসবগুলো হলো কি হলো না, ঠিক মতো করতে পারলো কি পারলো না, সেই হিসেব করতে আরো কিছুটা সময় লাগবে। কিন্তু কাজ শুরুর কথা দেওয়া হয়েছিল 45 দিনের মধ্যে, 30 দিনের মধ্যেই কাজগুলো হয়ে গেছে। অন্নপূর্ণা যোজনা চালু হয়েছে, মহিলাদের বিনামূল্যে সরকারি বাসে পরিষেবা, বার্ধক্য ভাতা 1000 থেকে বেড়ে 2000 টাকা হয়েছে, সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা 5 বছর বেড়েছে। এরকম আমরা যদি খুঁজতে থাকি তাহলে এরকম না অনেক কিছু হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু সবকিছুকে চাপা দিয়ে দিচ্ছে এই সায়নী ঘোষদের যোগদান। মানে বিজেপিতে যোগদান কিন্তু নয়, তারা আলাদা গ্রুপ করছে, কিন্তু প্রচারটা এমন হচ্ছে যাতে এরা বিজেপিতে ঢুকছে বলেই মনে হচ্ছে, আর তাতেই বিজেপির ক্ষতি হচ্ছে। ইতিমধ্যে জরায়ুর ক্যান্সার রোধে অল্প বয়সী কন্যাদের টিকাকরণের কাজ শুরু হয়ে গেছে। দালাল চক্র রুখতে পেশাদার লোক নিয়োগের ভাবনা চলছে এই বিভিন্ন হাসপাতালে। 24 ঘন্টার কন্ট্রোল রুম হয়েছে। শিল্প পরিকাঠামো দরকার এই রাজ্যে সবার আগে, এবং বিজেপি কথা দিয়েছিল সেটা করবে। এখনো পর্যন্ত দেখুন, দীর্ঘদিন ধরে আমরা শুনেছি তাজপুরে সমুদ্র বন্দর হবে। আমি আপনাদের বলছি, আদানি গোষ্ঠী আগেই জানিয়ে দিয়েছিল তাজপুরে যে জায়গাটা দেখানো হয়েছে ওখানে সমুদ্র বন্দর বানানো সম্ভব নয়। কিন্তু বিকল্প জায়গা না দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সততার প্রতীক বারংবার বলে গেছেন তাজপুরে হচ্ছে, তাজপুরে হচ্ছে, তাজপুরে হচ্ছে। আলটিমেটলি আদানি গোষ্ঠীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক হয়েছে, শুভেন্দু অধিকারী, তারপর ঠিক হয়েছে দাদন পাত্র বার বলে যে জায়গাটা রয়েছে পূর্ব মেদিনীপুরে, সেখানে তৈরি হবে। এবং কেন্দ্রীয় জাহাজ মন্ত্রকের সঙ্গেও কথাবার্তা হয়ে গেছে, যে কথাটা এতদিন বলাই হয়নি আদৌ। এবং এই রাজ্যে প্রথমবার জাহাজ দফতর হবে। এছাড়াও ট্রেনের নতুন স্টেশন, সেতু নির্মাণ, এ নিয়ে অনেক কিছু শুভেন্দু অধিকারীর সরকার প্রথম 1 মাসে সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু সেগুলো না খবর চাপা পড়ে যায়। খবরে ভেসে থাকে জাহাঙ্গীর, খবরে ভেসে থাকে ভাইপোর শান্তিনিকেতনের বাড়ি, খবরে ভেসে থাকে মদন মিত্রর বাড়িতে ইডির রেড, খবরে ভেসে থাকে স্বরূপ বিশ্বাসের গ্রেপ্তারি, খবরে ভেসে থাকে এই সব ভেঙে যাওয়াটা। কন্ডম সায়নী খবরে বেশি বেঁচে থাকে। আর এর ফলেই এখন একটা এমন পরিবেশ তৈরি হয়েছে, এটা গেল রব উঠেছে। যে গেল রবটা কেন? এই গেল রবটার কারণ হচ্ছে এই রাজ্যের মানুষ ভালোবেসেই বিজেপিকে ভোট দিয়েছে, কিন্তু তারা ভাবছে সেই ভালোবাসার প্রতিদানটা পাওয়া যাবে তো। এই প্রশ্নটা কিন্তু শুধু আপনাদের মনে নয়, আমার মনেই। এরা এখনই বিজেপিতে যোগ দিচ্ছে এমন আশঙ্কা করার কোনো কারণ নেই, কোনো আশঙ্কা করার কারণ আপাতত নেই। আমি বলছি, আমি রাজনৈতিক পর্যবেক্ষক হিসেবে এতদিন বিজেপিকে যেভাবে দেখেছি, তাতে সংসদে গুরুত্বপূর্ণ বিল পাশ করাতে এদের সাহায্য নেওয়ার হলেও পরে বিজেপি এদের কি করবে তার জন্য কয়েকটা দিন দেখুন না, তৃণমূলটাকে ছিবড়ে করে দেওয়ার পরে কি কি করতে চলেছেন নরেন্দ্র মোদী, অমিত শাহরা। কারণ আমি মানি এটা যে বিজেপির নেতারাও বোঝেন উল্টোটা করলে কর্মীদের সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা করা হবে, পশ্চিমবঙ্গবাসীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে। এবং ইতিমধ্যেই রাজ্য নেতারা সেই বার্তা পেতে শুরু করেছেন। আমি বলছিলাম না, একটা ফাটল তৈরি হচ্ছে, কারণ কর্মীরাও বুঝতে পারছেন না কি হতে চলেছে। তারাই খবরে যেগুলো ভেসে রয়েছে সেগুলোকে দেখে তারা বিশ্বাস করে ভাবছেন এরা আমাদের দলে চলে এলো, যাদের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হয়েছে। সেটা তো ভারী অন্যায়। এবং শ্রমিক ভট্টাচার্য, বিজেপির রাজ্য সভাপতি, প্রথমে বললেন কাউকে নেওয়া হবে না, তারপরে এগুলো তিনি কি সমর্থন করছেন? শ্রমিক ভট্টাচার্য সর্বশেষ একটি বার্তা সমাজ মাধ্যমে দিয়েছেন, আমি দেখলাম। তাতে তিনি লিখেছেন যে কেন্দ্রীয় সরকারের কোন কোন প্রকল্প এতদিন বাস্তবায়িত হয়নি, দ্রুত যে জনপদ তৈরি হয়েছে সেগুলো অপরিকল্পিত থেকে গেছে ইত্যাদি প্রভৃতি লেখার পরে তিনি লিখেছেন যে পশ্চিমবঙ্গের মানুষ রাজনীতি নয় উন্নয়ন চাইছে। এই কথাটা না অনেকখানি কিছু বলে দিচ্ছে। এটার মধ্যেই কিন্তু একটা বিবাদের ছবি আমি দেখতে পাচ্ছি। শ্রমিক ভট্টাচার্য আরো লিখছেন, ডাবল ইঞ্জিন সরকারি কেন্দ্রের অর্থ পরিকল্পনা ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে পশ্চিমবঙ্গকে আধুনিক ও বাসযোগ্য নগর ব্যবস্থার পথে এগিয়ে নিয়ে যাবে। উন্নয়নের সুযোগ আর নষ্ট হবে না। নবগঠিত পশ্চিমবঙ্গ সরকারের সঠিক সিদ্ধান্তই গড়ে তুলবে উন্নত পশ্চিমবঙ্গ। তাহলে কি তিনি দল ও সরকারের মধ্যে যে ফারাক, সেই ব্যবধান ঘোচাতে এই বার্তা দিলেন যে নবগঠিত সরকার উন্নয়নের পথটাকেই বেছে নেবেন? কিন্তু আমার যেটা বক্তব্য,
উন্নয়নের পথ নবগঠিত সরকার ইতিমধ্যে বেছে নিয়েছে। মন্ত্রিসভা গঠনে দেরি হয়েছে, অহেতুক দেরি হয়েছে, কিন্তু পরে যেটা হয়েছে সেটা অনেক ব্যালেন্সড হয়েছে। সেখানে তৃণমূল আমলে যেমন হতো শুধু দক্ষিণ কলকাতার বড় বড় দপ্তর সব দক্ষিণ কলকাতায়, বাকিটুকু দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গ অবহেলিত, সেটা নেই। প্রত্যেক জেলা গুরুত্ব পেয়েছে, প্রত্যেকটা শ্রেণীর মানুষ গুরুত্ব পেয়েছেন। সেই সঙ্গে যে খবরগুলো ভেসে উঠছে বেশি, সেগুলো ব্যালেন্স হচ্ছে না। গুরুত্ব যেন ওই খবরগুলো পেয়ে যাচ্ছে, এই খবরগুলো চাপা পড়ে যাচ্ছে। তাই বিজেপির পরামর্শ দিচ্ছি না, উচিত হবে বলে আমি মনে করি যে সরকার কি করছে, আমুলের কারখানা পশ্চিমবঙ্গে তো হচ্ছে, তার উদ্ঘাটন কবে হবে সেসব তো ঠিক হয়ে গেছে। মানে উদ্ঘাটন নয়, এটা ওই ভিত্তিপ্রস্তর স্থাপন। এছাড়া কোন কোন শিল্পপতির সঙ্গে কথা হয়ে গেছে, তারা কবে আসছেন, এর প্রচার দরকার। এর প্রচার বেশি দরকার, কন্ডম সায়নীদের প্রচার নয়। নবগঠিত পশ্চিমবঙ্গ সরকার যে যে ভালো কাজ করছে, সেই ভালো কাজকে সামনে নিয়ে আসা দরকার। আর সেটা না করলে বিপদ বাড়বেই। বিপদ মানে বিতর্কটা বাড়বে, দূরত্ব বাড়ছে, দলের মধ্যেই ব্যবধান তৈরি হচ্ছে, ফাটল তৈরি হচ্ছে, যেটা এত দিন পরে একটা সরকার গঠনের এত তাড়াতাড়ি এটা হওয়া বাঞ্ছনীয় ছিল না। কিন্তু আবার বলছি, কেন্দ্রীয় নেতৃত্ব কিছু না ভেবে এই কাজটা করছে, এমন ভাবা ঠিক হবে না। কিন্তু কি কারণ সেটা বলবো। দেখুন, বাংলার যে রায় এবার দিয়েছে, প্রথমে বিজেপি 207, পরে ফলতা জিতে 208 আসনে বিজেপি জিতেছে, তৃণমূল 80, কংগ্রেস 2, আর বাকি সব 2-1 করে সবাই পেয়েছে। সিপিএম আইএসএফ একটা একটা করে পেয়েছে, আর হুমায়ুন কবিরের দল 2টো পেয়েছে। এখানে দেখুন, এই ফলটার সঙ্গে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে। 2026 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি পেয়েছে 45.84% ভোট। সেখানে তৃণমূলের ভোট কিন্তু এখনো 40.80%, মানে 5% ফারাক। সেখানে কংগ্রেসের 2.97, মানে প্রায় 3% ভোট, আর সিপিএম এর 4.45, মানে 4.5%। তাহলে 3 আর 4.5, 7.5% ভোট সিপিএম কংগ্রেসের আছে। বিজেপির যে অঙ্ক, এই যে ভোটটা সিপিএম এবং কংগ্রেসের, এটা বাড়বে যদি তৃণমূল শেষ হয়ে যায়। কিন্তু কতটা বাড়বে সেটা ঠিক করতে চায় বিজেপি এখন থেকেই। 3 বছর বাদেই লোকসভা নির্বাচন আছে। এই যে তৃণমূল এবং বিজেপির মধ্যে মাত্র 5% যে ব্যবধান, এই ব্যবধানটাকে 10% বেশি করতে হবে। এই রাজ্যে 50% বেশি ভোট বিজেপিকে নিজের ঝুলিতে নিয়ে আসতে হবে, আর তার জন্য দরকার তৃণমূলকে পুরোপুরি খতম করে দেওয়া। আর তৃণমূল মানেই কালীঘাটের ব্যানার্জি পরিবার, যারা এখন আসল তৃণমূলের দাবি জানাচ্ছেন, তারা ধুয়ে মুছে সাফ হয়ে যাবেন যদি ব্যানার্জি পরিবার না থাকে। কারণ ওই কালীঘাটের কর্তৃত্বই এই দলটাকে তৈরি করে রেখেছিল, মানে এই পেশাটাকে, ওই পরিবারটাকে এক ঘরে করে দিতে পারলে তৃণমূল শেষ। তবেই বিজেপির ভোটটা 50% বেশি হয়ে যাবে, যেটা নিশ্চিত করবে যে রাজ্যের উন্নয়নের যে পরিকল্পনা, দীর্ঘমেয়াদী উন্নয়নের যে পরিকল্পনা, সেটা খুব সাবলীলভাবে চলবে। মনে রাখতে হবে, ইন্ডি জোটে তৃণমূলের যে পরিস্থিতি, সেটা শেষ হয়ে যাওয়া মানে তাতে কংগ্রেসও দুর্বল হওয়া জাতীয় পর্যায়ে। এরপর স্ট্যালিনকেও এদিকে নিয়ে আসতে পারলে জাতীয় পর্যায়ে কংগ্রেস আরো দুর্বল হবে। আপশেষ তৃণমূলকে তো ধুয়ে মুছে দেওয়া দরকার। এই বাংলার যা ক্ষতি তৃণমূল করেছে, কালীঘাটের বাড়ি থেকে যাতে পিসি ভাইপো বেরোতে না পারে, তারা হয় কালীঘাটের বাড়ির ভেতরে বসে থাকবে অথবা জেলে থাকবে, এইটুকু যদি করতে না পারে, তাদের ডাকে যেন একটি বিধায়ক, একটি সাংসদ উঠে না দাঁড়ায়, সেটা করতেই হবে। তা না হলে এই রাজ্যে যে অন্যায়, যে পাপ 15 বছর ধরে চলেছে, তার বদলা নেওয়া যাবে না। যেমন করে তৃণমূল আসার পরে সিপিএম শূন্য হয়েছে, কংগ্রেস প্রায় শূন্য হয়েছে, ঠিক তেমন করে তৃণমূলকেও শূন্যে পাঠাতে হবে, তবেই বাংলার ভবিষ্যৎ উজ্জ্বল। আপনারা জানেন পিনাক কি বলছে, চ্যানেলকে স্বীকৃতি দিয়ে মেম্বারশিপ চালু হয়েছে। মেম্বারদের জন্য ইতিমধ্যেই নানা সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। আপনারা চাইলে, অনেকেই আপনারা চাইলে আজই মেম্বারশিপ নিতে পারেন, তাতে আপনারাও অনেক সুযোগ সুবিধা পাবেন। কিন্তু তৃণমূলকে কোনো সুযোগ সুবিধা দেওয়া যাবে না। তার জন্যই কন্ডম সায়নীদের ব্যবহার করতে হবে। কন্ডম সায়নী জেলখাটা সুদীপদের দিয়েই তৃণমূলকে শেষ করতে হবে। কাটা দিয়েই কাটা তুলতে হয়। এই প্রতিবেদন কেমন লাগলো জানিয়ে অবশ্যই মন্তব্য করবেন। ভালো লাগলে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের শেয়ার করবেন।
আপনারা খুব খুব ভালো থাকবেন।